আমি যাব অফিসার। তাছাড়া আমি জানি আমি ভুল নই। আমি শুধু ব্যক্তিগত দিক দিয়ে মাহবুব উদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। মাহবুব সহ মাহাকে থানায় নিয়ে যাওয়া হয়। কাশেম পেছনে থেকে স্বামীরকে বলে, কিন্তু ভাই, মাহা আপারে ফাঁসাইলেন জ্ঞান। আরে কাইসার কাইসা, তুই ভুইলা গেছিস? ওই আমারে কয়টা চর মারছে, এটা নিলাম একটা চরের শোধ, তাও 50%। বাঙ্গির নাতনি একটা চাচি আছে না, সে তুলবে বাকি 50, বাকিগুলো পেন্ডিং। কাশেম বুঝলো স্বামীর ইচ্ছে করে মাহার পিছে লাগবে। এমনিতে স্বামীরের ন্যাকা টাইপ মেয়েগুলাই বেশি পছন্দ। যতগুলো গার্লফ্রেন্ড ছিল সব ছিল নেকুর নেকু। স্বামীরের পার্ট টাইম চাকরি, যখন যেটাকে ভালো লাগে তখন সেটার সাথে ঘুরে বেড়ায়। সময় কাটায়, দুদিন পর আবার চেঞ্জ করে ফেলে। কাশেম নিজে সাক্ষী, এতগুলো মেয়ের সাথে মধ্যে কেউ মাহার মতো ছিল না। নাই এমন পর্দাশীল, নাই সাহসী। সেই কারণেই স্বামীর ইচ্ছে করেই মাহার পিছে লেগেছে। তাছাড়া তার কাজই তাই। যতক্ষণ কোনো কন্ট্রাক্টে জড়িয়ে থাকে ততক্ষণ দিন দুনিয়া ভুলে যায়, আর যতক্ষণ ফাঁকা থাকে বকাটেদের মতো এদিক সেদিকে ঘুরে বেড়ায়, একে ওকে ডিস্টার্ব করে বেড়ায়। তবে এটা সত্যি, সাফিনের প্রতি তার অনেক ভক্তি। সাফিন মানা করলে সহজে সেই কাজ করে না। বলা চলে সাফিনের পাঁচাটা কুত্তা স্বামীর। স্বামীদের পাঁচাটা কুত্তা কাশেম সহ বাকি টিম। মহিবের কানে খবরটা মেধায় পৌঁছে দিয়েছে। মহিব ছুটতে ছুটতে থানায় গিয়েছে। তাদেরকে জেলে ঢোকানো হয়নি কারণ যথাযোগ্য প্রমাণ নেই। আর মাহবুব একজন পুলিশ কর্মকর্তা। মাহবুবকে দীর্ঘ 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো। তাদেরকে ছেড়ে দেওয়ার পরে মাহবুব বাড়ি ফিরে এলো। মাহাকে মহিব বাড়ি নিয়ে এলে চাচি ঠাস করে একটা চড় মেরে বলল, খুব বেশি বেড়েছিস, বাইরে বাড়ানো বন্ধ তোর। তবে অদ্ভুত ব্যাপার, চাচা মফিদাজকে আটকালেন। মাহাকে মারধর করতে কড়া করে মানা করলেন। আরো বললেন, বিয়ে হওয়া পর্যন্ত কেউ যেন মাহাকে কষ্ট না দেয়, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। অন্য কেউ হলে হয়তো খুশি হতো, তবে মাহা খুশি হতে পারল না। তার এই ব্যাপারটাও বড্ড ঘাবলা মনে হচ্ছে। চাচা কোনোদিনও তাকে এভাবে যত্ন নেওয়ার কথা বলেনি। আজ কেন বলছে মাহা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে জামা কাপড় বদলে বাহির আসতেই আত্মা কেঁপে উঠল। বিছানার উপর স্বামীর বসে আছে। ঢুকলো কোন দিক দিয়ে? জানালা দরজা তো সব বন্ধ। তবে আজ মাহা প্রথমেই মহিবকে ডেকে চেঁচিয়ে উঠল। দরজা খোলা থাকায় মহিব দৌড়ে ভেতরে ঢুকে দেখলো কিছুই নাই। মাহা ঘাড় ঘুরিয়ে দেখলো আসলেও কিছুই নাই, দৃষ্টিভ্রম ছিল। মহিব পরের দিন সিকান্দার বাড়ি গিয়ে অপেক্ষা করছিল স্বামীর কখন নিচে আসবে। তবে স্বামীর সবসময় উল্টা ছুড়া। পেছন থেকে এসে বলল, কি চাই? মহিব হুট করে সরে দাঁড়িয়ে বলল, ভাই, আপনি বাইরে থেকে আসছেন? কেন তুই জানিস না আমি উল্টা বাঙালি? সবাই সকালে ঘর থেকে বেরোয় আর আমি ঢুকি। ভাই, আপনি মার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছিলেন শুনলাম। হ, দিছি তো। কেন ভাই, মারে কি জেলে রাখতে চান? হুম, তোর মনে হয় বিরোধীদের হারানোর জন্য হ্যারে জেলে ঢুকাইয়া দল শক্ত করে লোক আমি? তাহলে তুই বুঝবি না, পার্সোনাল ম্যাটার। যা বাড়ি যা। কথাগুলো বলতে বলতে স্বামীর ভেতরে চলে গেল। মহিব বুঝলো জিজ্ঞেস করতে আসাটাও বেকার। এমনিতেও স্বামীর সম্পর্কে মহিবের বেশ ভালো ধারণা আছে। মহিব সেখান থেকে বেরিয়ে যায়। স্বামীর এক্কা দুক্কা করতে করতে হাতে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে ওপরে উঠে যায়। মাঝ সিঁড়িতে ইনায়া জিজ্ঞেস করে, রাত বিরেতে কোথায় পালিয়ে যান স্বামীর ভাই? শান্তিরে খুঁজতে। শান্তির মা মরছে রেইনু, শান্তির খোঁজে গেছিলাম। ইনায়া আস্তে করে গাল টেনে হেসে বলে, স্বামীর ভাই, একটা কথা বলবো? ঠুসে ফেল। না থাক, পরেই বলবো। না বলাই ভালো, আমার রহস্যহীন কিছুই ভাল লাগে না। স্বামীর আর কিছু না বলে সোজা উপরে চলে যায়। ইনায়া দম ফেলে বলে, আর রহস্য? আপনার চেয়ে বড় রহস্য আমি এই দরিয়ায় দেখিনি শামীম শিকদার। ঘরে পৌঁছতেই দেখলো শালার সিকান্দার তার জন্য অপেক্ষা করছিল। স্বামীর কোনো পাত্তাই দিল না, যেন সামনে কেউ নেই। শালার সিকান্দার 3 মিনিট ধৈর্য রেখে নিজেই বললেন, তোর সাথে আমার কথা আছে। আমার নেই, আমি খুব বিজি। আপনার ছেলেকে গিয়ে সময় দিন, সে হবু মেয়র বলে কথা। শালার সিকান্দার মিটি করে
হেসে বললেন, তোর কি সাপিনের সাথে হিংসে হচ্ছে? অমাবস্যা আর পূর্ণিমার কোনো দিন তুলনা হয় না। শালার সিকান্দার উঠে দাঁড়িয়ে বললেন, হওয়াই উচিত না। তোকে আমি কোলে নিয়ে দোল দিতে আসিনি। নির্বাচনের কয়টা দিন তুই আর রাকিবের সাথে দেখা করবি না। ভোটের দিনের কাজ তোকে সাপিন বুঝিয়ে দেবে। স্বামীর বাঁকা হেসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে ভেঙচি কাটা স্বরে বলল, কামলার কামই তো কাম করা, যেচে বলতে আসার প্রয়োজন ছিল না। শালার সিকান্দার কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। তারপর স্বামীর গোসল সেরে এসে টেবিলে বসে মাহার নিয়ে যাওয়া খাতাটা বের করলো। সেদিন খেয়াল করেনি, তবে আজ দেখেছে মাতা খাতার উপরে নামটা চেঞ্জ করে স্বামীর বাঙ্গি থেকে স্বামীর সিকান্দার লিখেছে। স্বামীর ভ্রুকুচকে ভাবলো, ভালোই সাহস, শিক্ষা হাইজ্যাক করে আবার চেঞ্জ করার চেষ্টা। স্বামীর আবারও সিকান্দার লেখাটা কেটে বাঙ্গি দিয়ে রাখলো। খাতার ভেতরে ঢুকে চোখের ছবি দুটো মেলে এটাও বোঝালো মহা বড্ড মনোযোগ দিয়ে ছবি দুটো দেখেছে। দুটো পেন্সিল দিয়ে আঁকানো ছবিতে হাত দেওয়ার কারণে এক জায়গায় ঘষা খেয়ে ব্লার হয়ে গেছে। স্বামীর রাবার দিয়ে সেটুকু ঠিক করতে করতেই ভ্রু নাচিয়ে বলে, চোরের মতো আসার কি আছে? আমার তো আর বউ নাই যে চুরি করার লোভে আইসো। পেছন থেকে সাফিন বলে, তুমি শালা পড়া বাদ দিয়ে আঁকি বাকি মারাচ্ছ। আর্টিস্ট হওয়ার এত শখ তো আগে বললে চারুকলা প্রদর্শনীতে নাম লিখিয়ে দিয়ে আসতাম। হ্যাঁ, তুমি কেন আসছো সেটা বলো। তোর সাথে কন্ট্রাক্ট করতে তোর মতো ভিলেনের সাথে আর কেই বা কথা থাকতে পারে বল? হ্যাঁ, সেটাই, কাগজ দিয়ে চলে যাও। আর একটা কথা, তোর বিয়ে ইয়ানার সাথে। আমি বিয়া করতে পারবো না। ইনায়ার এ তো আরোই না। কেন? শুভাকাঙ্ক্ষীদের জীবন বরবাদের ইচ্ছে আমার নাই, আর নাই ইনায়ার সাথে শত্রুতা আছে। তাহলে কেন বিয়ে করব? ইজ ইওর উইশ। আমি তোকে কোনোদিনই বাধা দিইনি আর ফোর্সও করি নাই। তবে ইয়ানা তোরে ভালোবাসে, লেনা দেনা ঠিকঠাক, তোকে পুরাই চেনে। আমার হিসাবে তোর জন্য পারফেক্ট। স্বামীর বাঁকা হেসে আবারও নিজের কাজে মন দিলে সাফিন খাতাটা টেনে নিয়ে বলল, রেজাল্ট খারাপ হলে না আঁকা আঁকি ভরে দেবো। হ্যাঁ। স্বামীর খাতাটা ছো মেরে নিয়ে বলল। আমার ব্যাপার। সাফিন চলে গেলে স্বামীর টের পায় বারান্দা টপকে কেউ আসছে। উঠে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। কিরে বাঙ্গির নাতি, এদিক দিয়ে কেন? নিচে মেয়র সাহেব ঘাড়ানি দিছে ভাই, কইছে ইলেকশনের কয়দিন আপনারে দূর থেকে চোখে চোখে রাখতে। স্বামীর তার কাজে ব্যস্ত। কাশিম পাশে বসে জিজ্ঞেস করলো, ছবিটি সন্দেহ হইছে, কি ভাবতেছেন ভাই? স্বামীর উল্টো ঘুরে ফ্যানের দিকে তাকিয়ে রসিক কণ্ঠে গেয়ে উঠল, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও আমার সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা বাঙ্গি জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। কাশিম বলল, ভাই কি কোনো ফ্যাসাদে পড়ছেন? আপনার তো পড়ার কথা না। তোকে বুলা লাগবে? কি কামে আইসস? একটা খবর দিতে। ওই যে হিরোটার নাম কি, পুলিশ হিরো? মোল্লা উদ্দিন। মাহবুব উদ্দিন। হয় হয়, হ্যার মায়ে মরছে ভাই। স্বামীর ঘাস তুলে বলল, মরছে মানে খুন নাকি? না ভাই, স্টাক কইরা। ইস, ইনশাল্লাহ। কাশিম বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, ভাই আপনি মরার পরে হ্যার লগেও দেখা করবেন, কিন্তু কেন? কেন নয়, সালাম ঠুকে আসবো, বলবো আপনার মেয়েকে ডেলিভার করা সামির বাঙ্গির প্রণাম। স্বামীর খাতাটা পাশে রেখে চোখ বোঝে, তলিয়ে যায় গভীর নিদ্রায়। মাহা আবারও মাহবুব উদ্দিনের বাড়ি গেছে। সাথে আছে মহিব। মহিবের আচরণে সে কিছুটা ধাঁচ করতে পারলেও স্পষ্ট বোঝে না। মহিব কখনো মাহাকে বলেইনি সে মাহাকে ভালোবাসে। মাহবুব উদ্দিন সাসপেন্ড। মা মরে যাওয়ায় সে আরো ভেঙে পড়েছে। মাহা তাকে সান্ত্বনা দিয়ে ভাগ্যের লেখা মেনে নিতে বলল। সত্যি এটাই, যার যতটুকু হায়াত সৃষ্টিকর্তা লিখে রেখেছেন এই ঘটনার বেরিয়ে যায় কিছুদিন। আগামী পরশুদিন ভোট, সবাই জানে বিরুদ্ধে দাঁড়িয়েও লাভ নেই। বিজয়ী হবে আবু শালার সিকান্দারের ছেলে সাফিল সিকান্দার। এতদিন বাপকে কেউ নামাতে পারেনি, আর এখন ছেলে, সে তো এক ধাপ এগিয়ে। মাহবুব উদ্দিন মা মরার পর থেকে না খেয়ে পুরো বাড়িতে 4 জন থাকতো, মা, 2 ভাই আর বোনটা। ভাই মুগ্ধ
ভাই মুগ্ধ উদ্দিন সেও কাঁদতে কাঁদতে অস্থির। মা বোনকে পরপর হারিয়ে শোকাবহ দুজনেই। মাহা এসেছিল, রান্না করে দিয়ে গেছে। চাচি আটকে ছিল, তবে চাচা বলেছেন যেতে দাও, 2 দিন পর তো আর অনুমতি চাইবে না। মাহা একা আসেনি, সাথে করে মধুকেও নিয়ে এসেছে। নির্লজ্জ মধু বাকি কিছু দেখছে না, দেখছে মাহবুব উদ্দিনকে। মাহা সবকিছু পরেও নিজের পড়ার দিকে বড্ড মনোযোগী। বাড়ি ফিরে ঠিক সময় মতো পড়তে বসে যায়। সামনের মাসে তারও পরীক্ষা। স্বামীরদের পরীক্ষার 4 দিন পর থেকে মাহাদের পরীক্ষা। পড়ার ফাঁকে ফাঁকে মাহার যখন রুমাসার কথা মনে হয় গা কাটা দিয়ে ওঠে। বড্ড করুণ মৃত্যু হয়েছে তার। কতই আর বয়স হবে, 16 কি 17? স্বামীর সিকান্দার যদি নাই মারে তাহলে মারলোটা কে? সাফিন সিকান্দার? শুধু রাজনীতি করলেই কি তাকে দোষ দেওয়া যায়? মুহিব দরজায় টোকা দিতেই মাথা ওড়না দিয়ে ঠিক করে বলল। দরজা খোলা আছে। মুহিব বলল, রাফির বাড়ির লোকজন ফোন করেছিল, তোকে কেন জেলে নিল, কি করেছিস এই সম্বন্ধে জানতে। আচ্ছা মো, তোর মনে হয় ওরা তোকে পড়তে দেবে? ওখান থেকে পড়বি, পড়াশোনা কন্টিনিউ করতে। বিসিএস কিন্তু মুড়ির মোয়া নয়। মাহা বাঁকা হেসে বই গোছাতে গোছাতে অকপট স্বরে জবাব দেয়, এখানে থেকে পারলে ওখানেও পারবো মুহিব ভাই। যদি খরচ করতে না চায়? আমার বাপ মা ঠিকই মরেছে, কিন্তু নিঃস্ব করে যায়নি মুহিব ভাই। আল্লাহ দুনিয়ায় যখন পাঠিয়েছেন নিশ্চয়ই রিজিকের ব্যবস্থা করেই পাঠিয়েছেন। মুহিব ঘাড় নাড়ায়। মাহা কিছু একটা মনে করার মতো করে বলল, মুহিব ভাই, যখন আমি আর আপনি মাহবুব উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম, তার কদিন আগে আপনি কি কারণে ওনার বাড়িতে গিয়েছিলেন? মানে বাড়ির সবাইকে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। মাহা আন্দাজে ঢিলটা মারলেও ঠিক জায়গায় নিশানা লেগেছে। এমনভাবে জিজ্ঞাসা করেছে যেন সে আগে থেকে নিশ্চিত যে মুহিব সেদিন সেখানে ছিল। মুহিব নিজের দোষ ঢাকতে জবাব দেয়, সামির ভাইয়ের সাথে কথা ছিল, ওখানে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে কথা বললাম এই। মাহার ভ্রু কঞ্চিত হলে আরো কাঠ কণ্ঠে জিজ্ঞেস করল, স্বামী শিকদার সে ওই পথে কেন গিয়েছিল? তার বাড়ি তো উল্টো পাশে। কিন্তু মুহিব এবার থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আর হ্যাঁ, রাগবি দেওয়ানের বাড়ি গিয়েছিলি, চিনবি, নির্বাচন সভাপতি রাগবি দেওয়ান, তার বাড়ি ইলেকশনের ব্যাপারে কথা বলতে। আমার যতদূর জানা স্বামী শিকদারকে তো ইলেকশন ম্যাটার থেকে দূরে রাখা হয়, তার জানের সুরক্ষা নিশ্চিত করতে। মুহিব চুল নেড়ে বলল, সেটা আমি কি করে জানবো বল, খেয়েছিস রাতে? রুমাশাকে তাহলে মারলো? কেনই বা মারলো? ওইটুকু বাচ্চার কি দোষ? মুহিব উঠে দাঁড়িয়ে মাজায় হাত দিয়ে বলে, দেখ মো, তোর এইসব জানার প্রয়োজন নাই। তুই নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা কর। এসবের জন্য প্রশাসন আছে, শুধু শুধু বিপদ বাড়াইস না। বলেই মুহিব সেখান থেকে বেরিয়ে যায়। মাহারও এবার কেমন মুহিবের গা থেকে সন্দেহের গন্ধ লাগে। এত তোতলানোর কি ছিল? পরের দিন ভার্সিটি থেকে বেরিয়ে স্বামীর আর কাশিম সোজা উত্তরপাড়া চলে যায়। এতক্ষণ ভিড় ঠান্ডাই ছিল। স্বামীরকে দেখে যুগ দল হুড়োহুড়ি করে চিৎকার শুরু করলে এমপি তামিম খন্দকার শালার সিকান্দারের কানে কানে বললেন, আপনার মনে হয় না যদি স্বামীরে ভোটে দাঁড়া করাইতেন তাহলে ভোটের প্রয়োজন হতো না? এমপি সাহেব মুচকি করে হাসলেন। স্বামীর উঠে সোজা মাইকের সামনে, তবে জনগণ উত্তাল করা ভাষণ দিতে মাঝখানে দিয়ে বলে উঠল। সালার বাঙ্গির গরম। সবাই হো হো করে হেসে উঠল। স্বামীর লুঙ্গি উছিয়ে মাজায় বেঁধে বলল, ভোটের দিন কেউ গোলমাল করবি না। তোরা গোলমাল করলে আমি কি বাল ছিনমু? যখন প্রশ্ন উঠল সামির ভাই কোন দলের সাপোর্টার, কারে ভোট দেবেন, হাসির কোনো জবাব দেওয়ার আগেই নিচের গোলযোগ শুরু করে। তাদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না। স্বামীর একবার ভালো করেই বলল, চুপ কর বলছি। তাও কেউ থামছে না। একই গরম, তারপর জনতার গরম। স্বামীরের মাথা পুরো হিটলার হয়ে গেল। মাইকটা মুখ বরাবর ঘুরিয়ে বাহাত উঁচিয়ে একটা চিৎকার দিয়ে বলল, মাইগার নাতিরা মাগি মাইনসের মতো কুদাকুদি বন্ধ কর, নাইলে একবারে বোম মাইরা ভোট পেছনে ভইরে দিমু। দেড় বেড়া ভোটের গোষ্ঠী মারি। ব্যাস, শুধু 3 সেকেন্ড। চারপাশে খাখা নিস্তব্ধ। স্বামীর যে রকচটা এটা সবাই জানে, কিন্তু পেছনে বসে থাকা রোম চাচা এমপি মন্ত্রীর সামনে এভাবে গাল দেবে জানা নেই। স্বামীর কপালের ঘাম মুছে আবার জবাব দিল,
আমি কাউরে ভোট দিব না। যে জিতবো আমি হেড দলে। বাপ চাচা ঠাপাই না। তোগো যার যা আছে তাই নিয়ে ভোট দে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বামীর মাঠ ছাড়ার আগ পর্যন্ত কেউ আবার কোনো আওয়াজ করেনি। স্বামীর কাশিম আর রনি মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই শালার সিকান্দার বাকি কাজে মন দেয়। ভার্সিটি প্রাঙ্গণে আজ বেশি জনতার উপস্থিতি নেই, সব ইলেকশন নিয়ে ব্যস্ত। মাহা আর মেধা একটা গাছের নিচে বসেছিল। চারপাশে তাকিয়ে মেধা বলল, এত গরম, নিকাবটা খুলে ফেল না, দম আটকে আসে না? আল্লাহ সহায়তা করে। তোদের পরীক্ষা কবে থেকে? তোদের 2 দিন পর থেকে। আচ্ছা মাহা, তোর কি একটুও ভয় লাগছে না? কেন? কিসের ভয় হবে? না মানে, তোর এক্ষুনি এইসব ঝামেলায় জড়ানোর কি দরকার? ওরা বড় বড় ক্ষমতাসীন লোকজন, কেন লাগছিস পেছনে? আমার মায়ের শিক্ষা, অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। আমার বাবাও বলেছেন আমাকে একজন যোগ্য আইনজীবী হতে হবে। আমি প্রশাসন ক্যাডার হব ইনশাল্লাহ। মেধা গাল টেনে একটু হাসলো। তখনই সেখানে আগমন হলো স্বামীর আর কাশেমের। স্বামীর মাহাকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোমরা এখানে বসে বসে সূরা দেখছো? রাজশাহীর ভাষায় ছেলে। মাহা কোনো জবাব দিল না। মেধা বলল, ভাই কি কিছু বলতেন? স্বামীর লুঙ্গি ঝেড়ে ভ্রু কুচকে মেধাকে জিজ্ঞেস করলো। আগে ক, তুই ভোট কারে দিবি? মাহা অকপট স্বরে বলে ওঠে, ও কাকে ভোট দিবে সেটা আপনার জানার প্রয়োজন কি? আপনি তো কাউকে ভোট দেবেন না বলে ম্যাচ ড্র করে দিলেন। স্বামীর ভূত দেখার মতো ভন করে চমকে উঠে বলল, আরে বাস, কি ব্যাপার? সোডিয়াম ক্লোরাইড আজকাল আমার ব্যাপারে খুব ঘাটাঘাটি করছেন দেখছি। বোমটো মারবেন নাকি? ঘাটতে হয়, আমারও সন্দেহ হচ্ছে রুমাশার মৃত্যুর সাথে আপনার সংযোগ আছে। নইলে আপনি কিছুদিন আগে মাহবুব উদ্দিনের বাড়ির দিকে কেন গিয়েছিলেন? স্বামীর চোখের সানগ্লাস নামিয়ে, মানে আমি যে সেখানে গিয়েছি এটাও তুমি খোঁজ নিয়েছো? আমাকে এত ট্র্যাক করা মানে সামথিং রং। এভরিথিং ইজ রং। আপনি নিজে পুরোটাই রং একটা ব্যক্তি। এসব করে কি লাভ হয়? স্টুডেন্ট ভালো, হাতের শিল্পকলা ভালো, কলম ছেড়ে অস্ত্র হাতে তুলে কি লাভ হয়? স্বামীর বামগাল টেনে বাহাতে চুল নেড়ে বলল, কারণ ছাড়া দুনিয়ায় এক বিন্দু অক্সিজেন নড়ে না। সেখানে আমি তো কোন ক্ষেতের বাঙ্গি? মেধা আজ সহসা সামিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এই বাঙ্গি মানে কি? কাশিমও স্বামীরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। স্বামীর কাশিমের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এবার সত্যি শুনতে চাস? টাল্লি খাবি না তো? খাইলেও কি কাইসা আছে তো। বাঙ্গি হলো একটা বিশাল উপাধি যার অর্থ বেকার, তুচ্ছ, বেহুদা লোকজন, আজাইরা পাবলিক। কাশিম হুক হুক করে কেসে বলল, ভাই চলেন, দেরি হয়ে যাচ্ছে। মেধা, তুমি ক্লাস শেষে আমার সাথে একটু দেখা করো তো। মেধা মাথা নাড়াতেই কাশিম সারাদিনের দিকে তাকিয়ে বলল। চলেন ভাই। স্বামীর 2 দিকে মাথা নেড়ে বলল, যাবো না, আরো 5 মিনিট। কেন ভাই? চুপ শালা, আমার মন চাইছে তাই। এখন যাইয়া কার সঙ্গে ঢুকবি তুই? এনেই খাড়া। মাহির দিকে 2 পা এগিয়ে গিয়ে স্বামীর চোখের চশমাটা নামিয়ে বলল, এত নাটক কেমনে করো? মানে? তোমাদের বাড়ি গেলাম 2-4 বার, তুই না পর্দা করো। মহিব কি ব্যাটা ছোড়া না? ইনডাইরেক্টলি আপনি কি আমাকে চেহারা দেখাতে বলছেন? না থাক, অবৈধ সব খেতে খেতে বৈধতার রুচিটাই ভুলে গেছি। জোর করে আর নাই দেখলাম। মাহা চোখ তুলে একবার স্বামীরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই স্বামীরের কপাল সামান্য জড়ো হয়। তির্যক দৃষ্টিতে উপলব্ধি করে মাহার চোখের মণি কালো নয়, মাঝখানে চমকালো একটা কৃষ্ণ গহ্বর, চারপাশে ললাটে বাদামির বলয়। সুদীর্ঘ পল্লব ঘন দৃষ্টিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মোহমায়া। স্বামীর বাঁকা চোখে তাকিয়ে বলল, এভাবে তাকায়েন না ম্যাজিস্ট্রেট আফু, বোম ছাড়াই উড়ে যাব। কাশেম বলে, ভাই 5 মিনিট হয়ে গেছে। চল। তারপর দুজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। মাহা কিছুক্ষণ পর লাইব্রেরির দিকে গেলে লাইব্রেরি ম্যাম বলে, তুমি একটা পড়ুয়া বাচ্চা, সাথে ট্যালেন্টেড। শুনলাম তুমি নাকি সামির সিকান্দারকে চর মেরেছিলে। ও
উনি আমার সাথে অসভ্যতা করেছিলেন ম্যাম। তাছাড়া আমি ছোট থেকে এমন অন্যায় সহ্য হয় না। শুধু শুধু ঝামেলা করো না। তাছাড়া স্বামীর ছেলেটা বেয়াদব, টিচারদের সাথেও ডাউট নিয়ে কথা বলে। মেয়ে মানুষ যদি কোনো ক্ষতি করে দেয়, টিচার নয় মা হিসেবে বললাম। মা বইটা বুকের কাছে জড়িয়ে ধরে বলল, আল্লাহ না চাইলে গাছের পাতাও নড়ে না ম্যাম, সুতরাং সেও আমার ক্ষতি করতে পারবে না। যদি আমার আল্লাহ চান যে ক্ষতি হোক, আমার তাতে সমস্যা নেই। মা নাই বাবা নাই, অনাথ একটা মেয়ে আমি। বাঁচলে অনেকের সমস্যা, মরলে কিছুই যায় আসে না। লাইব্রেরি ম্যাম আর কোনো কথা বললেন না। এই মেয়েটার মেন্টাল স্ট্রেস দেখে বড্ড অবাক হন তিনি। কতই বা বয়স হবে যখন বাবা মুহূর্ত পর্যন্ত সে একা লড়াই করে বড় হয়েছে। তবুও মনে হয় যে ব্যক্তি ওর পারওয়ারিশ করেছে সে কেমন। সবাই চাচির ক্রেডিট দিলেও লাইব্রেরি ম্যামটা বেশ ভালোই খোঁজ খবর নেন মাহার। তা থেকে তিনি এটুকু শিওর, চাচির ক্রেডিট দিলে কি হবে, মাহুদি বা ফারনাজ, মাহা নিজের পারওয়ারিশ নিজে করেছে। চোখের চিকন চশমাটা নামিয়ে বোরখা পরিহিত এক অদম্য যোদ্ধাকে হেঁটে যেতে দেখছেন নীল। তিনি যেই যোদ্ধা জীবন যুদ্ধে একা লড়াই করছে, যেই যোদ্ধার আত্মায় নেই কোনো সংশয়, অন্যায়ের বিরুদ্ধে চোখ রাঙাতে যে বিন্দু মাত্র ভয় পায় না। স্বামীর রনি আর কাশেম মুখে কালো কাপড় বেঁধে একদিকে চেয়ে তাকিয়ে আছে, পেছনে আরো দুজন। রনি মাঝার হাত দিয়ে দাঁড়িয়ে থাকা স্বামীরকে বলল, ভাই, অত বড় রিস্ক নিলে তো মারা খাওয়া জামুগা। উত্তরপাড়া সেফ জোন ছিল। স্বামীর কালো কাপড়টা আরো শক্ত করে বেঁধে লুঙ্গি কাঁচা বেঁধে বলল, কেন তুই জানোস না সামির বাঙ্গি রিস্ক নিতে পছন্দ করে? সেফ জোন তার পছন্দ না। কথাটা বলতে বলতেই দেওয়ালের উপর চড়ে বসে হাত বাড়াতেই স্বামীর বলতেই নিয়ামের কাশেম তার হাতে কি যেন একটা ধরিয়ে দিল। কাশেম ঘাড় উঁচু করে বলল, ভাই আপনি নামবেন না? যদি লাইগে যায় জোরে চেঙ্গা মেরেন। সর বাঙ্গি, চুপ থাক। বলেই নীল রঙের জিনিসটা নিজের পায়ের নীল গেঞ্জির সাথে মুছে চোখ ছোট করে সজোরে দূরে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে বড়সড় ধাম করে শব্দ হতেই চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। স্বামীর এক লাফে দেওয়াল থেকে নেমে দৌড়ে জিপে উঠে গেল, চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আশেপাশে থেকে লোকজন ছুটে ছুটে বেরিয়ে এলো, কিন্তু দেওয়াল টপকে কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ সেটা গোরস্থান। পুরো শহর জাগ্রত হয়ে উঠল। দক্ষিণ পাড়ার স্থানীয় বড় গোরস্থানে আগুন ধরে গেছে। কেউ সেই দাবানল থামানোর চেষ্টা করছে না, কিন্তু কিছু ব্যক্তি গণ বলেছেন জাহান্নামের আগুন ধরণী পর্যন্ত চলে এসেছে। কবরের লোকেরা সব জাহান্নামী। স্বামীর অর্থ রাস্তা গিয়ে দেখলো মাহা আজ পরখা ছাড়াই উত্তাল হয়ে উঠছে দক্ষিণ দিকে। পরনে মুখ বাঁধা হিজাব আর সালোয়ার কামিজ, পেছনে মহিবার মধু। স্বামীর মুখের কালো কাপড় খুলে চুল ঠিক করে টিস্যু দিয়ে মুখ মুছে গড়িয়ে দূরে দাঁড়িয়ে গেল। তার ফেলা বোমে গোরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়া মিশে যাচ্ছে রাতের কালো রহস্যের সঙ্গে। মাহা সেখানে হাঁটু ভেঙে বসে ছোট বাচ্চাদের মতো করে কান্নাকাটি জুড়ে দেয়। মেধা, মধু কেউ তাকে শান্ত করতে পারছে না। স্বামীর লুঙ্গি উছিয়ে সামনে এগিয়ে দিয়ে মুহিবকে জিজ্ঞেস করল, কিরে ভাই আপনি এখানে? কি হয়েছে? চরওয়ালি এমনি কান্দে কে? এখানে ওর বাপ মা ভাইয়ের কবর ছিল প্রতি শুক্রবার, আসতো বেচারা এই কবরস্থানে আর পরিবার শাহিদের লাইগা কানতেছে। পাঁচড়াপাঁচড়ি করে কান্নাকাটির জন্য মাহার হিজাবে লাগোয়া নিকাবটি খুলে গেল। আগুনের রক্তিম আভায় মাহার কাদো কাদো চেহারাটাই প্রমাণ তার হাহাকারের। স্বামীর দুকদম এগিয়ে এসে কপাল জড়ো করে এক ধ্যানে তাকিয়ে রইলাম সেদিকে। মাহাকে দেখতে খুব পরিচিত একজনের মতো লাগছে। হুট করে তার গলাটা শুকিয়ে যায়। মেধা হুড়পাড় করে মাহার নিকাব বেঁধে দিয়ে বাড়িতে ধরে সান্ত্বনা দিলে স্বামীর সেখান থেকে সরে যায়। নিজের রুমে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দেয়। বাহির থেকে নুসরাত বলে, মাঝি যে শালার কামি আছে, তার জন্য বাড়িঘর ভেঙে ফেলবে নাকি? একই তো পুরান বাসার বাড়ি, আর ভাল লাগে না। স্বামীর একটু পর ছাদে চলে যায়। পা ঝুলিয়ে বসে এক কর্নারে।
গোরস্থানের কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। 3 তলা বিশিষ্ট সিকান্দার বাড়ি থেকে দেখা যাচ্ছে আগুন এখনো জ্বলছে। কোলে একটা গিটার, ঢক ঢক করে মদ গিলে গিটারে দুটো টান মেরে ভাঙা কণ্ঠে গেয়ে উঠল, তাহলে সে কি ভুল ছিল আমার? তারপর আর গাইতে পারলো না, মাথাটা ঝিম ধরে এলো। গিটারটা পাশে রেখে আবারও ঢক ঢক করে মদ গিলে বোতলটা নিচে জঙ্গলের দিকে ছুঁড়ে মারলো। পাগলের মতো মাতাল হয়ে ঢুলতে ঢুলতে বলল, জীবন কত আনন্দ জীবনের, সে আনন্দের মাঝে ফাইসা গেছি আমি বাঙ্গি। হ্যাঁ, চারপাশে এমন ধোয়া ধোয়া দেখা যায় কে, আরে কেউ ধোয়া নেভা। হঠাৎ সামনে জোর দিয়ে পড়ে যেতে লাগলে পেছন থেকে একটা মেয়েলি হতে হাত হুট করে তাকে ধরে ফেললো। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরায় স্বামীর আর সামনে পড়ে যায়নি, জবরদস্তি টেনে হেঁচড়ে তাকে পেছনে ঘোরালো ইনায়া। পেছনে সাফিন বুকে হাত গুজে দাঁড়িয়ে। স্বামীর ইনায়াকে দেখতে পেয়ে শক্ত করে একটু হাসলো, তারপর বলল, চলে যা, আমাকে আর জ্বালাস না। ইচ্ছে করে কুয়োয় ঝাঁপ দেব তারও সুযোগ নেই। আরে ভয় পাস কেন, আমি সাঁতার জানি রে পাগলি। সাফিন শক্ত কণ্ঠে আদেশ করলো, ইয়ানা তুই নিচে চলে যা, তোর এখানে কাজ নেই। ইনায়া চোখ মুছে নিচে চলে গেলে সাফিন একই জায়গা থেকে বলল, মরার খুব ইচ্ছে তাই না? খুব, একবার টেস্ট করে দেখতে চাই মরলে কেমন লাগে, কোন কোন বিক্রিয়া ঘটে মাটির তলে। সে তোর ইচ্ছা থাকতেই পারে, কিন্তু তুই তো মরতে পারবি না। মরতে হলে তোকে আমার অনুমতি নিতে হবে, নয় আমার হাতেই মরতে হবে। স্বামীর আবারও পা ঝুলিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, বাঙ্গি মারা জিন্দেগি, মরা লাগলেও পারমিশন লাগবো। কথা সত্য, যে জীবন দেয় সে জীবন নিলে বোধহয় পাপ হয় না, তাই না ভাঙা টিন? সাফিন তার পাশে বসে বলল, অবশ্যই। বোমাটা মারার আগে কয় সেকেন্ড অপেক্ষা করেছিস? হ্যাঁ, তাও 5 সেকেন্ড মতো। 5টা সেকেন্ড কম সময় নয় কিন্তু। জানি। কিছু সময় নীরবতা। স্বামীর জোর করে নিঃশ্বাস ফেলে বলল, আমি বিয়া করুম, আমারে বিয়া দাও। পাত্রী রেডি, ছাতনা তলায় গিয়ে বসে পড়। এই পাত্রী চলবে না, আমার ভায়োলেন্ট জিনিস পছন্দ। সাইলেন্সারের আড়ালে যেমন ভায়োলেন্স লুকায় থাকে এমন জিনিস চাই। যেমন? সোডিয়াম ক্লোরাইড। নোনতা জিনিস তো তোর পছন্দ নয়। আজীবন চয়েস এক থাকে না, আগে স্টার চলতো, এখন বেনসন চলে। যেই ফ্লেভারেরই হোক, এখনো সব হচ্ছে না। বিয়া তো আর হাতের মোয়া না, তাই না? লাগবে না, নিজেই কইরালাম। কথা শেষ করেই স্বামীর উঠে চলে গেল। সাফিন সেখানেই বসে রইল, বাঁকা করে একটা রহস্যজনক হাসি দিয়ে দাবানলের দিকে তাকালো। রাগিব দেওয়ান সামনে বসে, তিহান মাথায় হাত দিয়ে মাটির দিকে মাথা নিচু করে বসে আছে। সোমা তার পাশে বসে আছে চুপচাপ। দুপুরের রোদের তাপ ফ্যানের বাতাসের বাধা মানছে না। স্বামীর ভেতরে ঢুকতেই তিহান ঝাঁপিয়ে উঠে তার লাল শার্টের কলার চেপে ধরে চোখ গরম করে বলল, সরে বাচ্চা, তুই কারো দলে না, আমার পিছন মারলি কেন? আরে ভোটারে গুষ্টি মারি, যদি বলতি নিজ উদ্যোগে রাস্তা থেকে সরে যেতাম। গোরস্থানে বোমা মারলি কেন? স্বামীর আস্তে করে কলার ছাড়িয়ে বলল, ওহো সরি ভাই, আমি জানতাম না ওখানে আপনার পশ্চাৎ দেশ আছে, ভুল করে মেরে দিয়েছি, ক্ষমা করে দেন। তিহান ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। সোমা বলল, নটকির পুতে ইচ্ছা করে মারছে, শালা সিকান্দার কইছিল ঝামেলা করতো না, তুই কি জন্য বোম মারলি? স্বামীর একটা চেয়ার টেনে সামনে বসতে বসতে বলল, ফ্যামিলি ম্যাটার। রাগিব দেওয়ান ঠোঁটের সিগারেট নামিয়ে বলল, কয় কোটি টাকার গাড় মারছস জানোস? কত আর হবে, 30 কি 40? তোমার কি যায় আসে? তোমার তো কিছু যায় নাই। রাগিব বাঁকা হেসে বলল, প্রতিপক্ষের ডেরায় বোম মেরে উড়িয়ে দেয়া স্বামীর সিকান্দার রে আর কি কমু। নে ধর, এটা টেস্ট কইরা। স্বামীর সামনে রাখা একটা বাটির মধ্যে সাদা রং মতো গুঁড়ো একবারে হাত দিয়ে নাড়ল, তারপর কাগজটা ভদ্রলোকের মতো সামনে এগিয়ে বলল, আমারে কি বোকাচোদা মনে হয় যে তুমি এর মধ্যে আমারে কোডিন মিশাইয়া গেলাবা? আমার বালটাও জানতে পারবো না, তাই তো? রাগিব বাঁকা হেসে বলল, এর জন্যই স্বামীর সিকান্দার
সবার সেরা রে ভাই। চতুর হয় না, আমি নিতান্তই একজন কামলা বেড়া, যেদিকে বেশি আমার উপস্থিতি সেদিকে। তাছাড়া তুহিন ভাই, আমি তো আপনার উপকার কইরা আইছি। হিরো মাহবুব আপনার ওই জায়গা খুঁজা পাইছে। সাসপেন্ড শেষ হওয়ার পরের দিনই আপনারে ভরতো, একে রেড মারতো, বুঝলেন? লাভ কিন্তু দুই পক্ষেরই হয়েছে। আর কোনো কথা না বলে স্বামীর সোজা বেরিয়ে গেল। নিঃসন্দেহে সাফিন বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ভোটের দিন বোরখা পরিহিত বিশাল দেহী এক মহিলাকে ডেকে মেধার বাবা পুলিশ রাসেল সিকদার জিজ্ঞেস করলেন,